আপনি কি জানেন যে অস্ট্রেলিয়ায় 2,27,00,000 মানুষের বসবাস, অথচ সেই দেশেই 20 কোটির বেশি খরগোশ বাস করে, অর্থাৎ মানুষের জনসংখ্যার চেয়ে 10 গুণ বেশি। এই খরগোশগুলি অস্ট্রেলিয়ায় এতটাই বিপর্যয় ডেকে এনেছে যে সরকার তাদের উপদ্রব হিসেবে ঘোষণা করেছে। খরগোশ অস্ট্রেলিয়ার জন্য একটা ক্ষতিকারক প্রাণী, কিন্তু অস্ট্রেলিয়া প্রশাসন এই খরগোশকে তাড়ানোর জন্য সব রকম পন্থা অবলম্বন করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবং চীন গত 30 বছরে 40 লক্ষের বেশি খরগোশ ইম্পোর্ট করেছে, তাদের খাওয়ার জন্য নয়, বরং কুবুচি মরুভূমিতে একটি অনন্য পরীক্ষা চালানোর জন্য। এবং এর ফলাফল সমগ্র বিশ্বকে চমকে দিয়েছে। বন্ধুরা, আজ আমরা জানব একটা ছোট্ট প্রাণী খরগোশ, যা লক্ষ লক্ষ একর মরুভূমিকে সবুজে পরিণত করে দিয়েছে, উর্বর জমিতে পরিণত করে দিয়েছে, এবং যা সমগ্র বিশ্বকে একেবারে চমকে দিয়েছে, যেটা জানলে আপনিও অবাক হবেন। ভাববেন, একটা সামান্য খরগোশ কিভাবে এত বড় মরুভূমিকে সবুজে পরিণত করে দিতে পারে। বন্ধুরা, এই অসাধ্য সাধন করেছে চীন। আজকে আমরা সম্পূর্ণটা জানব, কিভাবে করেছে, কখন করেছে, কি কি প্রসেস তারা অবলম্বন করেছে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যখন একটি মরুভূমি সবুজ জমি গ্রাস করে মরুভূমিতে রূপান্তরিত করে, তখন সেই প্রক্রিয়াটিকে মরুকরণ বা ডিজার্টিফিকেশন বলা হয়। এবং এর সবচেয়ে বড় শিকার হলো চীনের কুবুচি ডেজার্ট। একটা সময় ছিল যখন কুবুচি ডেজার্ট বার্ষিক 5 লক্ষ একর হারে সম্প্রসারিত হচ্ছিল। এর মানে হলো প্রতি বছর এই মরুভূমি প্রায় 5 লক্ষ একর জমি কেড়ে নিচ্ছিল। সেই সময় চীন মরুকরণের এই হার কমাতে যথাসাধ্য চেষ্টা করেছিল। 1950 এবং 1960-এর দশকে অনেক প্রকল্প চালু করেছিল তারা। স্যান্ড কন্ট্রোল স্টেশন তৈরি করা হয়েছিল এবং মরুভূমিতে বাঁধ স্থাপন করা হয়েছিল, কিন্তু এই বালির সমুদ্র নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এরপর একদিন ওয়াং ওয়েনবিয়াও নামে একজন স্থানীয় ব্যক্তি সব কিছু বদলে দিয়েছে। তিনি তার অর্থ একটি অনন্য ধারণায় বিনিয়োগ করেছিলেন। তিনি কয়েকশো একর মরুভূমিতে শুকনো ঘাস স্কোয়ার শেপে রেখে তার ভেতর ইয়েলো ট্রি রোপণ শুরু করেছিলেন। এগুলি এমন গাছ যা জল ছাড়াই বেঁচে থাকতে পারে, কারণ তাদের শিকড় মরুভূমিতে 300 ফুট গভীরে প্রবেশ করে জল খুঁজে পায়। এই গাছগুলি কাগজ এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়, কিন্তু সেটা তখনই সম্ভব যদি এই গাছগুলি মরুভূমিতে টিকে থাকতে পারে। কুবুচি ডেজার্ট প্রবল বাতাস বালি উড়িয়ে ছড়িয়ে দেয় এবং আটকে থাকা আর্দ্রতা বহন করে। এই তীব্র বাতাস থেকে উইলো গাছগুলোকে রক্ষা করার জন্য তিনি তাদের চারপাশে শুকনো ঘাস স্কোয়ার শেপে রেখে তার ভেতর ইয়েলো ট্রি রোপণ করেন। প্রথমে সবাই ওয়াং ওয়েনবিয়াওকে নিয়ে হাসাহাসি করছিল, কেউ কেউ তাকে পাগল বলছিল, কিন্তু তারা কেউ জানতো না যে কি চমৎকার হতে চলেছে। পরবর্তী 3 বছর সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর একটি নতুন সমস্যা দেখা দিল। উইলো গাছগুলো এখন বিশেষ যত্নের প্রয়োজন ছিল। যদি তারা এই গাছগুলোকে কাগজ এবং আসবাবপত্র শিল্পের কাছে বিক্রি করতে হয়, তাহলে অবিলম্বে গাছের নতুন ডাল কেটে ফেলা অপরিহার্য ছিল, যাতে মূল কাণ্ডটি ঘন হয় এবং মোটা হয়। কিন্তু মরুভূমিতে এই কাজটি করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল ছিল। এবং এখানেই গল্পটি একটি নতুন মোড় নেয়। এখানেই খরগোশের প্রবেশ ঘটে। বিশেষ করে রেক্স র্যাবিট এই গল্পের একটি অংশ হয়ে ওঠে। রেক্স র্যাবিট একটি বিশেষ জাত, যার পশম ওট্রাডের চুলের মতো। এটি খুব নরম, ব্যয়বহুল এবং বিলাসবহুল পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু খরগোশ কেন এখানে আনা হয়েছিল? কারণ তাদের একটি ছোট্ট অভ্যাস কুবুচি ডেজার্টের বাস্তুতন্ত্রকে বদলে দিয়েছিল। খরগোশ গাছ থেকে বের হওয়া নতুন ডাল খেতে ভালোবাসে। তারা নতুন পাতলা ডাল খাওয়ার সাথে সাথে গাছের প্রধান কাণ্ডটি ঘন হয়ে ওঠে, যা কাগজ শিল্প উচ্চ মূল্যে কিনে নেয়। এক কথায় খরগোশ খাবার খেত এবং কাগজ শিল্পের কাঁচামালও জোগাত। একদিকে পরিবেশ এবং অন্যদিকে অর্থনীতি জয়লাভ করতে শুরু করে। কিন্তু এটি ছিল গল্পের শুরু। যেমনটি আপনি আগে জেনেছেন, উইলো গাছের শিকড় মাটির নিচে 300 ফুট পর্যন্ত গভীরে যায়। এই শিকড়গুলি বালির মধ্যে প্রবেশ করে এর কাঠামোগত স্থিতিশীলতা বৃদ্ধি করে। এর অর্থ হলো তীব্র বাতাসের সময় বালি আর ওড়ে না।
এবং তাদের মধ্যে আটকে থাকা আর্দ্রতা আর সঞ্চারিত হয় না। ইতিমধ্যে খরগোশগুলি তাদের আসল কাজ দেখাতে শুরু করে। খরগোশের বজ্র বা তাদের গোবর সার হিসেবে ব্যবহার করা হয়। এটি চীনের শূন্য বজ্র ব্যবস্থায় একটি মূল্যবান পণ্য হয়ে ওঠে। দ্বিতীয়ত, রেক্স খরগোশের এই জাতটি সর্বাধিক সন্তান উৎপাদন করে। একটি একক স্ত্রী বছরে 50টি খরগোশের জন্ম দেয়, যার অর্থ তাদের প্রজনন হার এতই বেশি। এই খরগোশগুলি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের গোবরও বৃদ্ধি পায় এবং জমি আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। দেখতে দেখতে বালি মাঠে পরিণত হয়, যেখানে অর্গানিক শাকসবজির চাষ শুরু হয়। রেক্স খরগোশের আরেকটি গুরুত্বপূর্ণ গুণও এই অলৌকিক ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ঘাস হজম করতে পারত, কিন্তু ঘাসের বীজ হজম করতে পারত না। এর ফলে বীজগুলি অ্যাজ ইট ইজ তাদের গোবরের সাথে বেরিয়ে আসতো এবং কিছু সময় পর ঘাস বৃদ্ধি পেতে শুরু করে। এর অর্থ হলো খরগোশগুলি কেবল ঘাসগুলি রক্ষণাবেক্ষণ করে না, ঘাসও চাষ করে এবং অবশেষে তাদের উৎপাদিত পণ্য উচ্চ মূল্যে বিক্রি হয়। এই প্রক্রিয়াটি একটি স্বনির্ভর চক্রে পরিণত হয়। খরগোশগুলি আক্ষরিক অর্থেই মরুভূমিকে সবুজ করতে শুরু করে। এই পরীক্ষার সাফল্যের পর দলটি সেখানে থেমে থাকেনি। তারা 100টি বুলডোজার ভাড়া করে মরুভূমির টিলা সমতল করতে শুরু করে। তারা ঢেউ খেলানো জমি সোজা করে এবং তাতে ইউলো গাছ লাগানো শুরু করে। এই সময় তারা স্থানীয় লোকেদের রেক্স র্যাবিট পালনের জন্য উৎসাহিত করে। তারা চীন সরকারের সহায়তায় লক্ষ লক্ষ রেক্স র্যাবিট সংগ্রহ করে স্থানীয় জনগণের মধ্যে বিতরণ করা হয়েছিল। প্রতিটি বাড়ি এখন একটি ছোট ছোট খামারে পরিণত হয়েছে। এই প্রকল্পটি 10 বছর ধরে অব্যাহত ছিল এবং পুরো এলাকাটিকে বদলে দিয়েছে। একটা সময় ছিল যখন এটি একটি বালি ছাড়া আর কিছু ছিল না। এখন এটি একটি সবুজ এলাকা। কুবুচি ডেজার্টের মোট এলাকা 18,600 বর্গ কিলোমিটার, যার মধ্যে ইউএন রিপোর্ট অনুসারে 33% অর্থাৎ 6,250 বর্গ কিলোমিটার সবুজ হয়ে গেছে। এটি 30 বছরেরও বেশি কঠোর পরিশ্রমের ফল। এই রূপান্তরের কারণে কুবুচি ডেজার্ট এখন সি অফ ডেথের পরিবর্তে ইকোলজিক্যাল মার্বেল হিসেবে পরিচিত। তবে কেবল পরিবেশই বদলায়নি, মানুষের জীবনও বদলেছে। চীন সরকার 3 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে এই জায়গাটায়, যা প্রায় $400 মিলিয়ন সমতুল্য। এই অর্থ নতুন গ্রাম নির্মাণ এবং মরুভূমির মানুষের জন্য নতুন কর্মসংস্থান তৈরিতে ব্যবহৃত হয়েছিল। আজ লক্ষ লক্ষ একর মরুভূমি কর্মসংস্থানের ব্যবস্থা করে। প্রতি বছর 2000-এর বেশি খামার পরিচালিত হয় এবং প্রতি বছর 30 লক্ষের বেশি খরগোশ বিক্রি হয় এই জায়গা থেকে। বন্ধুরা, ভাবুন একবার, একটা মরুভূমি আজ সোনার খনিতে রূপান্তরিত হয়েছে। এখানে একজন কৃষকের গড় বার্ষিক আয় $9,600 পৌঁছেছে। এর অর্থ হলো যারা একসময় মরুভূমি ছেড়ে পালিয়ে যেতে চাইছিল, তারা এখন এখানে ধনী হয়ে উঠছে। একটি অনুমান অনুসারে 10,000 মানুষের জীবন বদলে গেছে। 2017 সালে যখন মিডিয়া রিপোর্টাররা পরিদর্শন করেছিলেন, তারা দেখেছিলেন যে পরিবেশ আগের তুলনায় 10 গুণ বেশি উন্নত হয়েছে। গাছপালা, ঘাস, প্রাণী এবং মানুষ সকলেই সুসংহতভাবে কাজ করে। কিন্তু বন্ধুরা, এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে খরগোশ যদি মরুভূমিকে সবুজে ফিরিয়ে আনতে পারে, তাহলে অস্ট্রেলিয়ায় কেন এটি বিপজ্জনক? আসলে 1859 সালের আগে অস্ট্রেলিয়ায় কোনো খরগোশ ছিল না। তারপর একজন ব্রিটিশ এখানে মাত্র 24টি খরগোশ নিয়ে এসেছিল, যাতে তাদের সংখ্যাটা বাড়ে এবং ব্রিটিশরা তখন তাদের শিকার করতে পারে। 70 বছর পর তাদের পপুলেশন এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তারা এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় খরগোশরা তাদের প্রাকৃতিক আবাসস্থলে বসবাস করে, মানে অবাধ বিচরণ তাদের, কিন্তু চীনে তাদের নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়। এগুলো কেবল ততটুকুই ব্যবহার করা হয় যতটুকু সবার জন্য উপযোগী। এই কারণেই অস্ট্রেলিয়ায় খরগোশ একটি অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু চীনে আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, কুবুচি ডেজার্টের গল্প এখানেই শেষ নয়। বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র মানে জুনমা সোলার পাওয়ার প্ল্যান্ট এখানেই নির্মিত। 6,000 একর জুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি প্রায় 50 লক্ষ সৌর প্যানেল দিয়ে তৈরি, যা মহাকাশ থেকে দেখলে একটি দ্রুতগামী ঘোড়ার আকৃতি ধারণ করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে এটি বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল।
2022 সালের মধ্যে এই কেন্দ্রটি 2.3 বিলিয়ন কিলোওয়াট শক্তি উৎপাদন করেছিল। এর ফলে চীন 7,60,000 টন কয়লা সাশ্রয় করেছিল এবং 18 লক্ষ টন কম কার্বন ডাই অক্সাইড উৎপাদন করেছিল। এবং যদি আপনি মনে করেন যে এই বিদ্যুৎ কেন্দ্রটি কেবল বিদ্যুৎই উৎপাদন করে, তাহলেও আপনি সম্পূর্ণ ভুল। এই প্যানেলের নিচে সূর্যের আলো পড়ে না, যার ফলে এখানে ঘাস জন্মানো হয় এবং খরগোশও সেখানে রাখা হয় ফসল কাটার জন্য। রেক্স র্যাবিট ঘাস খায় এবং তাদের গোবর থেকে নতুন ঘাসের বীজ বপন করে। এটি কেবল মরুকরণ কমায় না, বরং বিনামূল্যে শক্তি উৎপাদন করে। আজ যদি আপনি কুবুচি ডেজার্টে যান, তাহলে ভেড়া, ছাগল, হাঁস এবং খরগোশ একসাথে বসবাস করতে দেখবেন। কেউ কখনো ভাবতেও পারেনি যে সি অফ ডেথকে একদিন সি অফ লাইফ বলা হবে। এবং এটি শুরু হয়েছিল একটি ছোট্ট খরগোশের বুদ্ধিমান ব্যবহারের মাধ্যমে। আজ বিশ্বজুড়ে গবেষকরা এই মডেলটিকে ইকোনমিক রেভলিউশন নাম দিয়েছে। একটি প্রতিবেদন অনুসারে বিশ্বের 50% এলাকা মরুভূমি এবং 40% এলাকা মরুকরণের সাথে লড়াই করছে। আজ ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ইকোনমিক রেভলিউশন থেকে শেখার চেষ্টা করছে। কুবুচি ডেজার্টের বার্তা স্পষ্ট: মানুষ এবং প্রকৃতি একসাথে কাজ করলে এমনকি মৃত সাগরকেও জীবনের বাগানে রূপান্তরিত করা যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।